50 মিলিয়ন জাস্ট একটা ইউএস এইডের থেকে এসেছে। আরো তো ডিপ স্টেট আছে বা সোরাসের ফান্ড রয়েছে, পাকিস্তানের টাকা রয়েছে, এখন আমরা শুনতে পাচ্ছি কাতার এবং টার্কির থেকেও টাকা এসেছে। এই টাকাগুলো দিয়ে এই টোকায় এদেরকে হায়ার করা হয়েছে এবং এই সমস্ত ছাত্রদেরকে যাদের মানে জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল পরতো, টিউশনি করে চলতো, তারা তাদের ন্যাশনাল হিরো তারা বনে এই বিপ্লবটা তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ডক্টর নুরুন নবী, আমরা সারা জীবন শুনে আসলাম যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছে ভারতের সঙ্গে। গত 1 বছরে এই সরকার কোনো একটা গোপন চুক্তি প্রকাশ করতে পারেনি, তাই না? কিন্তু এখন আমরা দেখছি তারাই বরং গোপন চুক্তি করছে এবং সেটা কারো জানাশোনার অবস্থা নেই। এখন বাংলাদেশ মানে এই চুক্তি যেই গোপন চুক্তির কথা আমরা শুনতে পাচ্ছি, যেই খসড়ার কথা বলা হচ্ছে, এবং সাইফুল আমিন ভাই যেটি বললেন, এর ফলে বাংলাদেশের আর দেশের ব্যাপারে কোনো এখতিয়ার থাকবে না বাংলাদেশের মানুষের। আমেরিকা যা বলবে সেটি শুনতে বাধ্য হবে। বাংলাদেশ প্রকৃত অর্থেই একটি কাগজে কলমে একটা কলোনিতে পরিণত হবে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির কারণে আমরা ব্রিটিশ কলোনিতে পরিণত হয়েছিলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ধরেন ডক্টর আনু মোহাম্মদ, এরকম যাদেরকে আমরা এতদিন পর্যন্ত এই সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় দেখেছি, তাদেরকে আমরা নিশ্চুপ দেখছি, তারা কোনো কথা বলছে না, বরং তারা এক ধরনের, আমি জানি না আপনি কিভাবে করে ব্যাখ্যা করবেন যে মানে বাংলাদেশের সংকটটি এখন কোথায় দাঁড়িয়ে আছে, মানুষ সেখানে কি ধরনের কিভাবে এর জবাব দেবে? ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আমরা সেই গত বছরের 5 আগস্টই আমরা আমাদের সার্বভৌমত্ব, আমরা আমাদের স্বাধীনতা সবকিছু হারিয়েছি যখন একটা ফলস ন্যারেটিভ তৈরি করে 15 বছরে আমেরিকার নেতৃত্বে এবং পাকিস্তান এবং আমাদের লোকাল 71-এর পরাজিত শক্তি সবাই মিলে ফলস ন্যারেটিভ তৈরি করে এই আনু মোহাম্মদের নাম উল্লেখ করলেন। এরা ছিল তাদের চেয়ার লিডার। মানুষকে ধোঁকা দিয়ে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে ইউনূসের মতো একজন পাপেটকে যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তখনই আমার কাছে, অন্তত আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, আমার কাছে মনে হয়েছে আমরা আমাদের স্বাধীনতা হারাতে যাচ্ছি। কারণ ইউনূসের যে ট্র্যাক রেকর্ড, সে একজন সুদখোর মহাজন, তো আমরা সবাই জানি, সে একজন মিথ্যাবাদী, সে দেশপ্রেমিক নয়, সে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি। এবং তার সাথে যারা জড়িত হয়েছে, সে তো বলেছে যে আমার অ্যাপয়েন্টি হলো এই সমস্ত ছাত্র নেতা। এদেরকে তো আমি ছাত্র আন্দোলনের বিপ্লবী মনে করি না, এরা হলো সন্ত্রাসী। সেই সন্ত্রাসী কেন তারা করেছে? তারা বিদেশির ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট থেকেই যে ইউএসএইডের থেকেই $29 মিলিয়ন বাংলাদেশে দেওয়া হয়েছে শুধু একটা এজেন্সিতে, এবং $21 মিলিয়ন ভারতের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এই যে 50 মিলিয়ন জাস্ট একটা ইউএস এইডের থেকে এসেছে। আরো তো ডিপ স্টেট আছে বা সোরাসের ফান্ড রয়েছে, পাকিস্তানের টাকা রয়েছে, এখন আমরা শুনতে পাচ্ছি কাতার এবং টার্কির থেকেও টাকা এসেছে। এই টাকাগুলো দিয়ে এই টোকায় এদেরকে হায়ার করা হয়েছে এবং এই সমস্ত ছাত্রদেরকে যাদের মানে জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল পরতো, টিউশনি করে চলতো, তারা তাদের ন্যাশনাল হিরো তারা বনে এই বিপ্লবটা তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তো কাজেই আজকে আমরা যেটা জানতে পাচ্ছি, যে আলোচনা হচ্ছে, ইউনূসের কাছ থেকে এর বেশি তো আমরা আশা করতে পারি না। তার একমাত্র মটো হলো সে ক্ষমতায় থাকবে আজীবন, এবং এর জন্য যে কোনো কিছুর বিনিময়ে সে যে কোনো চুক্তি, যে কোনো কিছু করার জন্য সে রাজি থাকবে। সে তাকে সে যেভাবেই হোক, ওয়েস্ট তাকে কনসিডার করতো সে শান্তির দূত। আসলে গত 1 বছরে আমরা দেখেছি সে অশান্তির দূত। সে হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। 3200 পুলিশ অফিসারকে মারা হয়েছে, তাদের বিচার সে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বন্ধ করেছে। তাহলে সে হিউম্যান রাইটসে কোথায় বিশ্বাস করে?
এই মব কিলিং, যেটা মব ভায়োলেন্স, এটা আমাদের দুনিয়ার কোন দেশেও নাই এখন এই যুগে, আর বাংলাদেশে তো ছিলই না, সেটা সে ইন্ট্রোডিউস করেছে। নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন হয়েছে, সে হলো প্রমোটার অফ রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট, আর অর্থনীতিতে ধ্বংসই করেছে। তো কাজেই সে এবং তার অ্যাডভাইজারদের যে অ্যাক্টিভিটি, সেখান থেকে মনে হয় এরা, আমি মনে করব এরা দেশপ্রেমিক না, দেশের জন্য কিছুই তারা চিন্তা করে না। ইউনূসের মটো হলো যে কিভাবে সে আজীবন ক্ষমতায় থাকবে, তার জন্য একবার ছাত্রদের উপরে ভর করে, তাদেরকে দিয়ে সে একটা কি দল, ছাত্রদের দল বানালো, ভেবেছিল যে তারা তাকে সমর্থন করবে। জামাতে ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল, যেটা বাংলাদেশে নিষিদ্ধ তাদের যুদ্ধ অপরাধের জন্য, ভেবেছিল তারা তাকে সমর্থন করবে। দেখা গেল যে এদের সমর্থন এখন যেখানে নেমে এসেছে 4-5% লোকে সমর্থন করে। যে বিএনপি এতদিন বিরোধিতা করেছিল, সেই 5.5 কোটি টাকা খরচ করে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে আতাত করলো। এই আতাতের অর্থ কি? দুজনেই ক্রিমিনাল। তারেক জিয়া খুনের মামলার আসামি, সেই 21 অগাস্টের গ্রেনেড হত্যার অভিযুক্ত, এবং কি বলে, আমি শেষ আসতেছি আপনার পয়েন্টে। তো এই জন্য আমি কোনো আশা করি না। এখন চুক্তির ভিতরে কি আছে সেটা আমির ভাই তো মোটামুটি ডিসক্রাইব করেছেন। আমি শুধু এইটুকু অ্যাড করি, এই চুক্তিতে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হলো যে একটা ক্লজ রয়েছে, একটা যে সেখানে সিকিউরিটি নিয়ে আলোচনা হবে। মানে ট্রেডের ব্যাপার তো আছে, যেটা আমিন ভাই উল্লেখ করলেন যে এটা সারা দুনিয়ার সাথে আমেরিকা ট্রেডের যে ডিল হচ্ছে, যেগুলো নেগোসিয়েশন ওপেন। বাংলাদেশের ব্যাপারে কেন এটা এনডিএ সাইন করতে হচ্ছে, কেন ডিসক্লোজ করা যাবে না? আর এই সরকারের, আমরা তো ইতিহাস জানি, এই আমেরিকার সাথে এই যে করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের তার যে ফরেন উপদেষ্টা, সে বললো আমরা নীতিগতভাবে সেফ করিডোর দেওয়ার, রাখাইনকে দেওয়ার আমরা এগ্রি করেছি। তারপরে যখন বিএনপি, আওয়ামী লীগ, সেনাবাহিনী বিরোধিতা করলো, তখন ইউনূস মিথ্যা কথা বলা শুরু করলো যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই। তার যে অ্যাডভাইজার, ডিফেন্স অ্যাডভাইজার, আমেরিকান সিটিজেন রোজার রহমান, সে বলল যে না, এগুলো সব মিথ্যা কথা। অথচ অলরেডি এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কারণ আজকে যে কথাটা আমরা বলতেছি, বা কি বলে, ট্রেড অ্যাডভাইজার বলতেছে যে এনডিএ তে আছে, এগুলো আমরা প্রকাশ করতে পারবো না, এই কথাটা প্রায় 3 মাস আগে এই কি বলে ফরেন সেক্রেটারি, ফরেন অ্যাডভাইজারই বলেছে যে এখানে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেগুলো ডিসক্লোজ করা যাবে না। অর্থাৎ ইউনূস সরকার এসেছে প্রতারণার মাধ্যমে, এবং তার 1 বছরের প্র্যাকটিস দেশকে অ্যাডমিনিস্ট্রেশন করা, সেটা প্রতারণার মাধ্যমে। এখন আমেরিকার সাথে এই চুক্তিগুলো সে কেন করতেছে? শুধু ক্ষমতায় থাকার জন্য। তার এনসিপির সাপোর্ট নাই, বিএনপির সাথে এখন তার টক্কর লাগতেছে। এখন তার ক্ষমতায় থাকার একমাত্র উপায় হলো আমেরিকা, এবং আমেরিকা কি চায় সেটা আমরা সবাই জানি। সেই আমেরিকা সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সেন্ট মার্টিন যাচ্ছে, চিটাগাং পোর্ট কন্ট্রোল করার চাচ্ছে। তারা বার্মাকে ভেঙে 2টো স্টেট করে একটা খ্রিস্টান স্টেট করার জন্য চেষ্টা করছে। শেখ হাসিনা একটু রাজি হয় না বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমি শেষ করি, ইউনূস অলরেডি এগুলো দিয়ে দিয়েছে। এখন সেগুলোকে জাস্টিফাই করার জন্য বা চুক্তির মাধ্যমে লিগালাইজ করার জন্য এই সমস্ত কাজ সে করছে। এটা সে করতে পারে না, কারণ এই সরকার ইলেক্টেড সরকার না। এই ধরনের ন্যাশনাল ইন্টারেস্টে এগ্রিমেন্ট করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। তো কাজেই ইউনূস যেটা করছে, ইট ইজ এক্সপেক্টেড। সে দেশটাকে বিকিয়ে দিবে, স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাক, তাতে তার কিছু যায় আসে না, সে করতে পারলেই চলবে। আরো আমি বলবো, অনেকেই বলছেন যে আজকে ধরেন বিএনপি একরকম চাপের মধ্যে পড়েছে, বিএনপি কেও আওয়ামী লীগের মতো মাইনাস করার প্রক্রিয়া চলছে বলে অনেকের কাছে অভিযোগ আছে। তো সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে
এইরকম যখন দুটি দলই সংকটের মধ্যে রয়েছে, ফলে তারা কি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম। কিন্তু তার আগে আমি একটু যেতে চাই সাইফুল আমিন আপনার কাছে, যে অনেকেই বলছেন যে আমেরিকার ডিপ স্টেটের কাছে আমেরিকা অসহায়, আমেরিকার ডিপ স্টেটের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস অসহায়, মানে তার আসলে করণীয় কিছুই নাই, ডিপ স্টেট যা চাবে তাই তাকে করতে হবে। এই যদি পরিস্থিতি হয়ে থাকে, যেমনটি ধরেন আমরা দেখেছি যে ইউক্রেনের জেলেনস্কি যেভাবে করে সব মিনারেল আমেরিকাকে দিতে বাধ্য হয়েছে, ঠিক এমনি ভাবে বাংলাদেশের কাছে যা চায় আমেরিকা সেটি ডক্টর ইউনূসকে দিতেই হবে, তার ফেরার কোনো পথ নেই। আপনার কাছে কি মনে হয়? ওয়েল, আমি আসলে ডকুমেন্টেড জিনিস ছাড়া তো আর এবার মন্তব্য করে আমি বলতে পারবো না। তবে আমেরিকা যে জিনিসগুলো চাচ্ছে সেটার কিছু ইঙ্গিত আছে। ইঙ্গিতগুলো কিন্তু এটা দীর্ঘদিন যাবত আমাদের সরকারগুলোর সাথে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু প্রাইমারি কাজগুলো কিন্তু করে রেখেছে। তারা প্রাইমারি কাজগুলো করে, তারা ফাইনাল কাজগুলি করতে পারে নাই মানে সে ধরেন ইলেকটেড গভর্নমেন্টগুলো যেই গভর্নমেন্টের সাথেই করতে চেয়েছে সেই গভর্নমেন্টই মনে হচ্ছে আমি তো জনগণের কাছে এর পরের দিন যাইতে পারবো না, সো তারা রাজি হয় নাই। এখন তাদের একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট দরকার, ওই চুক্তির বাড়তি দেওয়া। আপনি খেয়াল করে দেখেন, সেটা হলো ইউনূস সাহেব যখন জাপানে চায়না যাচ্ছিল, তখন আপনার কি মনে আছে ইউএস প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার বাংলাদেশে আসছিল এবং ইউনূস সাহেবের সাথে দেখা করছে, আমাদের সশস্ত্র বাহিনীর সকলের সাথে দেখা করছে, মনে আছে? এটা কেন জানেন? তারপরে তাদের সিদ্ধান্ত অনেকগুলো বদলে গিয়েছিল। হ্যাঁ, তা কেন? এটার কারণটা ছিল যে আমেরিকা বাংলাদেশকে এখন ইউজ করে, যেটা আমেরিকা কিন্তু ইন্ডিয়াকে চায়নার বিরুদ্ধে ব্যবহার করতে পারে না কিন্তু, কারণ চায়নার কিন্তু বিশাল মার্কেট কিন্তু চায়নাতে, ইন্ডিয়ার একটা বিশাল মার্কেট চায়নাতে, চায়নার একটা বিশাল মার্কেট ইন্ডিয়াতে। তারা কিন্তু বিজনেসে কিন্তু সাংঘাতিক দহরম মরম আছে, ওদের হলো সীমান্ত নিয়ে গেঞ্জাম। সো আমেরিকা তাকে কোনোভাবে, যেটা পাকিস্তানকে পেরেছে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, পাকিস্তান মিলিটারিকে ঘুষ দিয়ে যেটা পেরেছে, সেটা কিন্তু ইন্ডিয়াকে পারে নাই। এবং ইন্ডিয়া এটাতে রাজি হয় না যে সে চায়নার বিরুদ্ধে কোনো পলিসিগত বা স্ট্র্যাটেজিক কোনো ইয়াতে সে যাবে না, ইকোনমিক কোনো বিষয় পারা যাবে না, কারণ চায়নার সাথে তাদের বিজনেস আছে, হিউজ বিজনেস। এখন যেহেতু চায়না ইন্ডিয়াকে রাজি করাইতে পারে না, সেখানে বাংলাদেশ তাদের নেক্সট অপশন। আর তো বাংলাদেশ না, কারণ যদি চায়নাকে কন্ট্রোল করতে হয়, ইন্ডিয়াকে যেহেতু সে ম্যানেজ, ওইদিকে পাকিস্তানটা তো টাকা দিয়ে, ঘুষ দিয়ে করতেছে, এখন বাংলাদেশকে পারছে। এই জন্য তারা অনেক আগে থেকে অনেকগুলো চুক্তি করেছে, যেগুলো বাংলাদেশ সরকারগুলো বাধ্য হয়েছে অনেকটা করতে। সে একটা চুক্তির কথা বলে, যে চুক্তির আওতায় কিন্তু এটা হলো অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, আকসা বলে এটাকে। হ্যাঁ, আকসা এগ্রিমেন্ট, এটা বহু আগে হয়েছে। সে আকসা এগ্রিমেন্টের আওতায় কিন্তু এখানে একটা রেসিপ্রোকাল অ্যাক্সেসের কথা বলছে। কিসের অ্যাক্সেস? লজিস্টিক সাপোর্টের অ্যাক্সেস। মানে এদিকে যদি কোনোদিন আমেরিকান কোনো ফোর্সের কোনো লজিস্টিক সাপোর্ট দরকার হয়, বাংলাদেশ সেটা দেবে। তার মানে এটা কি দেবে? সেটা হলো প্রথমত বাংলাদেশের সমুদ্র উন্মুক্ত করে দেবে, বাংলাদেশের কিনা যে বাংলাদেশ থেকে ফুয়েল সাপ্লাই, তাদের যদি ফুয়েল দরকার হয় ফুয়েল সাপ্লাই দেবে। বাংলাদেশ থেকে যদি তাদের কোনো বিমান নামতে হয় সেটা নামাইতে পারবে, যেটা নামছে অলরেডি, লজিস্টিকের নামে যেটা অলরেডি নেমেছে। আপনি অনেকে বলছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ আসছে, আসলে কি রোহিঙ্গাদের জন্য ত্রাণ? এটা আমেরিকান যে কি বলে ওদের চার্জ অ্যাফেয়ার্স যায় দেখছে এখানে গম, আসলে কিন্তু গম না, ওটা গমের মধ্যে তো সব জিনিস আসে, যেগুলো আনতে হয় ওটা এরকম ফুড এইডের মধ্যে দিয়ে আসে। এটা লেবাননে ঘটতেছে, এই প্যালেস্টাইনে ঘটতেছে। তো তারা যে এগ্রিমেন্টটা তখন করেছিল, সেই এগ্রিমেন্টের আওতায় সামান্য কিছু পয়েন্টগুলোতে তারা একটা মানে করে রাখছে, গ্রাউন্ড ওয়ার্কটা করে রেখেছে। সেটা হলো তারা বলছে কি, যে আমরা রেসিপ্রোকাল, বাংলাদেশে তো রেসিপ্রোকাল কোনো অ্যামুনিশন সাপোর্টের দরকার নাই, যে বাংলাদেশ এখানে যুদ্ধে নামতেছে না, বাংলাদেশের অ্যামুনিশন সাপোর্ট লাগবে। কিন্তু তারা বাংলাদেশে বলছে তারা রেসিপ্রোকাল অ্যাক্সেস থাকবে, যে ইউএস এর অ্যামুনিশন সাপোর্ট, অ্যামুনিশন মানে কি, গোলা বারুদের সাপোর্ট, তারপরে স্পেয়ার পার্টস। কিসের স্পেয়ার পার্টস? মানে যুদ্ধ বিমান, যুদ্ধ সবকিছুর পার্ট, বা গোলা বারুদ, কামান, এগুলোর পার্টস। তারপর বলছে আবার এগুলো সার্ভিসিং এর সার্ভিস দিতে হবে। এটা কি বাংলাদেশটা আমেরিকায় গিয়ে সার্ভিস নেবে না? তার মানে কি, আমেরিকাকে আমরা সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এই চুক্তিগুলো আমাদের হয়েছে। এবং আরো বলেছে যেটা জয়েন্ট অপারেশন, যদি কোনো জয়েন্ট অপারেশনের দরকার হয় বা জয়েন্ট এক্সারসাইজের দরকার হয়, সেটাও করবে। এইগুলোর ডেটটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারবো না, অনেক আগের চুক্তি তো, বিভিন্ন সরকার। না 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 না, এগুলো আগের। এগুলো হলো কিন্তু ফ্রেমওয়ার্ক, এগুলো কিন্তু কোনো বাইন্ডিং না, এগুলো নন বাইন্ডিং। আপনি যখন দরকার হবে, অনলি যখন দরকার হয়, যদি আমেরিকা বিপদে পড়ে, বে অফ বেঙ্গলে বিপদে পড়লে তখন সাহায্য হবে, বাংলাদেশ যদি বে অফ বেঙ্গলে বিপদে পড়ে বাংলাদেশ সাহায্য নেবে, এই তো। কিন্তু বাংলাদেশ তো বে অফ বেঙ্গলে বিপদের কিছু নাই, বিপদ হলে আমেরিকার হবে।
সো আমেরিকার এগুলা দরকার। আরেকটা চুক্তি করেছে, যে চুক্তিটা হলো এটাকে বলে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এইটা হলো সবচেয়ে যে স্টার্লিং কেন বাংলাদেশে, আপনার মনে আছে কিনা জানি না, শেখ হাসিনার আমলে পলকরা বলছিল স্টার্লিং আসতে চায়, কিন্তু তখন আমি আপনাকে একটা ইনফরমেশন আপনাকে বলতে পারি, সেটা হলো দুইটা স্টার্লিং এর দুইটা টেস্ট ডিভাইস বাংলাদেশে পাঠানো হয়েছিল। এর একটা টেস্ট ডিভাইস কিন্তু কোথায় জানেন, একটা বাসের উপরে করে সারা বাংলাদেশ ঘুরেছে, মানে বাংলাদেশের টোটাল ডাটা নিয়েছে এটা বাসে করে। এটা কিন্তু টেস্ট ডিভাইস ছিল, অথচ এটা বাসে করে ঘোরানো হয়েছে, যেটা কোনখানে বাংলাদেশে সব জায়গায় এটা চলবে কিনা এটা টেস্ট করার নামে বাংলাদেশে সকল ডাটা নেওয়া হয়েছে। আরেকটা টেস্ট ডিভাইস কোথায় পড়ছে জানেন, বলা হয় গভীর জঙ্গলে। এখন এটা স্পেসিফিক কোনো সরকারি ডিসক্লোজ করে না, এটা কি সুন্দরবনে না সেন্ট মার্টিনে, গভীর জঙ্গল বলে ওরা, কিন্তু গভীর জঙ্গল হলে সুন্দরবন। আর যদি গভীর জঙ্গল না, গভীর সমুদ্র যদি হয়, যেটা বলা হয় না, তাহলে তো সেন্ট মার্টিন, ওখানে বসানো হয়েছে। সেই স্টারলিংকের সাথে কত দ্রুততার সাথে প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে একটা সেলসম্যানের সাথে এগ্রিমেন্ট করায়, মানে কোন রকম কোনো টেন্ডার ফেন্ডার কোনো কিছু করার নেই, করে দিছে। তো আপনি জাস্ট লিঙ্ক করে দেখেন, শেখ হাসিনা কিন্তু ওটা রিজেক্ট করছিল স্টারলিংকের ওই কানেকশন। আপনি জানেন যুদ্ধে এই স্টারলিংক ব্যবহৃত হয়েছে ইউক্রেনে, ইউক্রেনকে টোটাল সাপোর্ট দিয়ে। এটা কিন্তু আমেরিকান মিলিটারি ফান্ডেড কিন্তু ছিল এই টোটাল। যখন এই যে ইলন মাস্ক টাকা পাওয়া বন্ধ হয়ে গেল, ইলন মাস্ক খেপে গিয়ে বললো যে আমি এই সার্ভিস দেবো না, তখন আবার বললো না না তোমার আমার টাকা দিচ্ছি, কারণ ওই সার্ভিস না হলে তো ইউক্রেনের কোনো কারণ আমেরিকান ওয়ারফেয়ারের যে মেশিনারিজ গুলো এগুলো চালাতে পারবে না, তাদের সাপোর্ট লাগবে। সো তারা কিন্তু স্টারলিংকে ইউজ করেছে। এখন বলা হচ্ছে যে স্টারলিংটা আসলে অনেক আগে থেকে চেষ্টা করছে, শেখ হাসিনারা রিজেক্ট করছে, এখন ওনারা আমলে একদম প্রথম সুযোগে কিন্তু স্টারলিংক এর সাথে ওনারা চুক্তি করে ফেললো। এবং স্টারলিংক কোথায় কোথায় বসতেছে, নোবোটেনস বলতেছে পার্বত্য চট্টগ্রাম, মনে রাখেন ওরা কিন্তু একটা দুটো ইঙ্গিত দেয় যে গহীন অঞ্চল, একটা কথা বলে ফেলে কিন্তু গহীন এলাকায় যেখানে আসলে ইন্টারনেট সুবিধা নাই সেখানে। গহীন এলাকাটা কোথায় বাংলাদেশে, এটা বনাঞ্চল, এটা গভীর সমুদ্র বন্দর, এছাড়া তো অন্য কোথাও আমাদের ইন্টারনেটের সমস্যা থাকার কথা না। সো ওই যে জেনারেল সিকিউরিটি এবং মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্টটা যেটা আছে, সেটার কিন্তু এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছিল না। এই ইন্টারনেটের অবাধ ইন্টারনেটের কানেকশন, মানে রাষ্ট্রীয় কন্ট্রোলের বাইরে ইন্টারনেট দরকার তাদের, সেটা তাদের ছিল না, সেটা তারা করে নিল। ওই এগ্রিমেন্টটাও বাংলাদেশ করছে, কিন্তু সেখানে কি কি শর্ত দেখেন, এই এখন কি কি তারা বাংলাদেশ অজান্তে এগুলো করতে হবে, সেটা হলো যে ক্লাসিফাইড মিলিটারি ইনফরমেশন তাদেরকে ওপেন করে দিতে হবে। এটা কিন্তু এগ্রিমেন্টের পার্ট, এটা কিন্তু ওপেন। এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় যদি GSOMIA দিয়ে আপনি সার্চ দেন, এগ্রিমেন্ট যদি সার্চ দেন, ইউ উইল গেট ইট। এটা কিন্তু ওপেন এগ্রিমেন্ট। সেখানে বলছে জয়েন্ট অপারেশন করার বাংলাদেশের সাথে, মানে এটা স্কোপ রেখেছে যদি কখনো প্রয়োজন হয় জয়েন্ট অপারেশন। তার মানে জয়েন্ট অপারেশনটা কোথায়, এই যে প্রক্সি ওয়ার বলতেছে মায়ানমারের দিকে জয়েন্ট অপারেশন, আপনি জাস্ট আগে থেকে টোটাল প্ল্যান করে কিন্তু এগ্রিমেন্টটা হয়েছে, কিন্তু এই এগ্রিমেন্টটা বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন কেন হয়নি, ওই যে স্টারলিংক দরকার নেই, কারণ ওরা বলছে এইটার মাধ্যমে GSMU এর মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা বাংলাদেশকে দিবে, আসলে বাংলাদেশ না, বাংলাদেশ থেকে নিবে, সেটা হলো আনলক অ্যাক্সেস টু হাই এন্ড US মিলিটারি আনএনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম। একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ডিংটা এগ্রিমেন্টের মধ্যে আছে, যে তারা আনলক করবে অ্যাক্সেস টু হাই এন্ড US সিস্টেমস, এনক্রিপ্টেড কমিউনিকেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স ডাটা ক্রিটিক্যাল ফর প্রেসিশন ওয়ারফেয়ার। প্রেসিশন ওয়ারফেয়ার কোনটাকে বলে, এই যে এগুলো যেগুলা, এই যে ইন্ডিয়া যেটা ওই যে ইয়েতে করলো, সেটা কিসের দরকার, এটা ইন্টারনেট দরকার, ড্রোন চালাইতে হলে ইন্টারনেট দরকার। এই যে দেখেন ওরা আগে থেকে কিন্তু এটা করছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়নি। এখন ইমপ্লিমেন্টেশন প্রসেস এসে ইউনূস সাহেব যেহেতু আগে নির্বাচিত সরকারগুলা করে নাই, এখন ইউনূস সরকারকে দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করানোর জন্য তারা নিয়েছে। এখন এর ব্যাপার হলো এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে কি এই জিনিসগুলো বাস্তবায়নের কোনো বিষয় আছে কিনা সেটা আমি জানি না, আমি এক্স্যাক্টলি বলতে, বাট এগুলো কিন্তু বাংলাদেশের উপর চাপানো আছে, কিন্তু বাংলাদেশ এগুলোতে রাজি ছিল না কখনোই। ইউনূস স্টারলিংকের মাধ্যমে সেটা ওপেন করে দিল, এবং বাংলাদেশের আনলিমিটেড ডাটা, মানে মিলিটারি ডাটা, আপনার কি বলে ক্রিটিক্যাল ইনফরমেশন, মিলিটারি ইনফরমেশন সব ওপেন। কারণ তারা বলছে কি তোমাদেরকে আমি আমেরিকান মিলিটারি ইনফরমেশন দেবো, কি দেবো, তুমি গোয়েন্দা তথ্য দেবে। গোয়েন্দা তথ্য কি দেবে, জঙ্গি ধরার জন্য গোয়েন্দা তথ্য দেবে, আর তো কিছু দেবে না। আর বাকি হলো বাংলাদেশের টোটাল সবকিছু ওদের হাতে থাকবে, দ্যাটস অল। দ্যাট ইজ হোয়াট দ্য বিজনেস ইজ, মানে টোটাল বাংলাদেশ মিলিটারি ইন্ডাস্ট্রি, মিলিটারি তাদের নিয়ন্ত্রণে থাকবে, এইটা তারা চাচ্ছিল। তারা না উপস্থিত থেকে বাংলাদেশ মিলিটারিকে তাদের একটা ওই যে কলোনিয়াল পাওয়ার হিসাবে ইয়ে করবে।